সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো ক্লাসের শুরুতেই প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের নবম ও দশম শ্রেণীর আজকের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের আজকে তৃতীয় অধ্যায়ের উপর ক্লাসটি নেব। তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি। এই পদ্ধতির সর্বত্র অর্থাৎ বিশ্বব্যাপী এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে। তো দুতরফা দাখিলা পদ্ধতিতে আজকে তোমাদের জন্য তৃতীয় ক্লাস, অর্থাৎ ইতিপূর্বে এই অধ্যায়ের উপর 2টি ক্লাস নিয়েছিলাম। এই অধ্যায় আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের যেহেতু পরবর্তীতে অর্থাৎ সামনে তোমাদের মিড সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষার আলোকেই মূলত ক্লাসটি সাজিয়েছি। তো এই অধ্যায় শেষে আমরা যে সকল বিষয় ভালো করে শিখতে পারবো বা জানতে পারবো, লেনদেনের দ্বৈত সত্তা নীতি ব্যাখ্যা করতে পারবো, দুতরফা দাখিলা পদ্ধতি ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ক্রেডিট পক্ষ শনাক্ত চিহ্নিত করতে পারবে, হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিত করতে পারবে, একতরফা দাখিলা ধারণা নিয়ে ব্যবসার মুনাফা নির্ণয় করতে পারবে। অর্থাৎ এখানে ইতিপূর্বেই প্রথম এবং দ্বিতীয় ক্লাসে বেশিরভাগ বিষয়গুলো আলোচনা করা হয়ে গেছে। এখানে আমরা যে সকল বিষয় অর্থাৎ একতরফা দাখিলার বিষয়টি বেশি গুরুত্ব দেব এবং দুতরফা দাখিলার শেষের দিকে কিছু কথা বাকি ছিল, সেই কথাগুলো আমি আলোচনায় নিয়ে আসব। তো দেখো, হিসাব চক্র। হিসাব চক্রে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হিসাব বিজ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হিসাব নিকাশটি সম্পূর্ণ হয় সেটি এক নজরে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ চক্র আকারে এটি সম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ যখন ব্যবসায়িক লেনদেন শুরু হয় তখন লেনদেন গুলো প্রথম যেটি আসে সেটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয়টা হচ্ছে লেনদেন বিশ্লেষণ। তো লেনদেন এই যে হিসাব চক্রটি, এই চলমান ধারণা অনুযায়ী হিসাব অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম অন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসার বিভিন্ন সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। প্রথম যেটি হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। 2, লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাবগুলো চিহ্নিত করা হয়। যেমন 5,000 টাকা যন্ত্রপাতি কেনা হলো, এখানে দুটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব, অপরটি নগদান হিসাব। তৃতীয়ত জাবেদাভুক্তকরণ। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। খতিয়ানে স্থানান্তর। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসেবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্ধৃত নির্ণয় করা হয়। পঞ্চম, র্যামিল প্রস্তুতকরণ। লেনদেন সময়ের নির্ভুলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে র্যামিল প্রস্তুত করা হয়। 6, সমন্বয় দাখিলা। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। 7, কার্যপত্র প্রস্তুতকরণ। আর্থিক বিবরণী প্রস্তুতের সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বা ইংরেজিতে ওয়ার্কশিট বলে। 8, আর্থিক বিবরণী প্রস্তুত।
আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। সমাপনী দাখিলা কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলা প্রয়োজন হয়। দশম, হিসাব পরবর্তী রেয়ামিল ও প্রারম্ভিক জাবেদা বা প্রারম্ভিক জাবেদা সমাপনী দাখিলার প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। প্রতিটি হিসাবকাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় হিসাব রক্ষণের কার্যসমূহ পরিচালিত হয়, অর্থাৎ চলতি হিসাবকাল শেষে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল আরম্ভ হয় এবং নতুনভাবে হিসাব লেখা শুরু হয়। ফলে দেখা যায় ব্যবসায়িক লেনদেন সংঘটিত হওয়ার পর থেকে আর্থিক বিবরণী প্রস্তুত পর্যন্ত প্রতি বছর হিসাব সংক্রান্ত বিষয়গুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে। চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জের সমূহ পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়। এক্ষেত্রে চলতি বছরের শেষ তারিখে সম্পদ সমূহকে ডেবিট এবং দায় সমূহ ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলার প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। এই ক্লাসের মূল যে বিষয় ক্লাসটি সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। ইতিপূর্বে ক্লাসগুলোর আমরা দুতরফা দাখিলা পদ্ধতির সম্পর্কে আলোকপাত করেছি। এখন একতরফা দাখিলা পদ্ধতি। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম সে সকল প্রতিষ্ঠানের একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের, কোনো লেনদেনের দুটি পক্ষেরই এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নয়, অর্থাৎ এই কথা প্রতীয়মান হয় যে একতরফা দাখিলা সাধারণত আয়তনে ছোট বা খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে বা এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে তাদের হিসাব সংরক্ষণ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ও ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। ব্যবসার লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র ও পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে এই একতরফা দাখিলা পদ্ধতিতে তাদের কিভাবে মূলধন হিসাব করে থাকে, কিভাবে তাদের লাভ ক্ষতি বছর শেষে নির্ণয় করে থাকে, সেই সূত্রই মূলত এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক দিয়ে বা এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করা যায়। প্রথম, এখানে লাভ বা ক্ষতি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সমাপনী মূলধন যোগ উত্তোলন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন ফার্স্ট ব্র্যাকেট সম্পূর্ণ আবার সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয় এখানে একতরফা দাখিলা পদ্ধতিতে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করা হয় এবং বাদ দেওয়া হয় প্রারম্ভিক মূলধন এবং বাদ দেয় অতিরিক্ত মূলধন। তারপরে প্রারম্ভিক মূলধন এখানে যখন অঙ্কটি শিখবে তখন প্রারম্ভিক মূলধনের সূত্রটি প্রথমে লিখবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তারপরে সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষা পরিমাণে বড় হলে পার্থক্যটি লাভ এবং পরিমাণে ছোট হলে পার্থক্যটি ক্ষতি স্বরূপ গণ্য করা হয়। উদাহরণের মাধ্যমে দেখানো হলো বিষয়টি। মিসেস শায়লা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তথ্য তার হিসাব বইতে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ 1/1/2017 তারিখ এবং 31/12/2017। এখানে মোট সম্পদ 2017 সালে 1 তারিখে 1,20,000 টাকা এবং 2017 সালের 31শে ডিসেম্বর মোট সম্পদ ছিল 1,50,000 টাকা। মোট দায় ছিল 2017 সালে 1 তারিখে 35,000 টাকা এবং 2017 সালে 31শে ডিসেম্বর ছিল 55,000 টাকা। 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন করে 20,000 টাকা এবং মালিকের মোট উত্তোলন 30,000 টাকা। 2017 সালে শাহেলা খাতুনের লাভ বা ক্ষতি নির্ণয় করা হলো। তো সমাধান, প্রারম্ভিক মূলধনটি
সূত্রটি আগে আনা হয়েছে, কারণ লাভ ক্ষতি নির্ণয় করার ক্ষেত্রে সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন জানা লাগবে। এই জন্য প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এখানে প্রারম্ভিক মোট সম্পদ ছিল 1,20,000 টাকা এবং প্রারম্ভিক মোট দায় ছিল 35,000 টাকা। 1,20,000 টাকা থেকে 35,000 টাকা বাদ দিলে যেটি থাকবে 85,000 টাকা। আর সমাপনী মূলধন ছিল 1,50,000 টাকা আর সমাপনী মোট দায় ছিল 55,000 টাকাতে। 1,50,000 টাকা থেকে 55,000 টাকা বাদ দিলে সমাপনী মূলধন হয় 95,000 টাকা। লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্রটি বসিয়ে দিয়েছি, অর্থাৎ সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন, এখানেও এই দুটো যোগ করে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অতিরিক্ত মূলধন ছিল 20,000 টাকা। তো এখানে 95,000 টাকা এবং 30,000 টাকা যোগ করে হয় 1,25,000 টাকা, আর প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন যোগ করে হয় 1,05,000 টাকাতে, যেটি বিয়োগ করলে 1,25,000 থেকে 1,05,000 টাকা বিয়োগ করলে 20,000 টাকা লাভ হয়, অর্থাৎ লাভের পরিমাণ হবে 20,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র দিয়ে তোমাদের জন্য একটি কাজ দিয়েছি, এই কাজটি তোমরা বাসায় করবে। এখানে আমি কাজটি একটু করে দেব। পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী, 2017 সালে 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000। অর্থাৎ এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় আলাদা করে বের করা লাগবে না, অর্থাৎ এখানে 70,000 টাকা প্রারম্ভিক মূলধনের পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে। উক্ত বছরে তার উত্তোলন পরিমাণ ছিল 15,000 টাকা এবং তিনি অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ 1,20,000 টাকা এবং মোট দায় 30,000 টাকা ছিল। লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে সমাপনী মূলধনের পরিমাণটি নির্ণয় করে নিতে হবে। সমাপনী মূলধন নির্ণয় সূত্র সমাপনী মোট সম্পদ 1,20,000 টাকা এবং মোট দায় 30,000 টাকা, এটা বিয়োগ করলে হয় 90,000 টাকা। 90,000 টাকার সাথে এখানে উত্তোলন 15,000 টাকা যোগ করতে হবে আর বাদ দিতে হবে 70,000 টাকা। এখানে একটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? কারণ এটি পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে এটি অনেক বেশি জনপ্রিয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ক্লাসের সমাপ্তি এখানেই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।